নমস্কার, আমি সঙ্গীতা। আর আমি দেবান্বিতা। আজ আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এমন এক সামাজিক পরিবর্তনের কথা শুনব যা আমাদের চোখের সামনেই ঘটছে, অথচ আমরা হয়তো এর গভীরতাটা বুঝতেই পারছি না। ঠিক বলেছো সঙ্গীতা, তুমি যদি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি কন্টেন্ট স্ক্রল করো, একটা জিনিস কিন্তু তোমার চোখে পড়তে বাধ্য। আজ সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি বাংলাদেশি কন্টেন্ট স্ক্রল করেন, একটা জিনিস তো চোখে পড়বেই, দাড়িওয়ালা মুখ, টুপি পাঞ্জাবি আর ধর্মীয় ভাষা। কেউ ওয়াজ করছে, কেউ নাসিহাত দিচ্ছে, কেউ আবার আলহামদুলিল্লাহ বলে অনলাইনে পণ্য বিক্রি করছে। এটা কাকতালীয় না, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের পেছনে আছে কিছু কঠিন সংখ্যা। বাংলাদেশে সরকারি হিসেবে রয়েছে প্রায় 30,000 কওমি মাদ্রাসা। এখানে পড়াশোনা করে 50 লক্ষেরও বেশি ছাত্র। এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশই আধুনিক ও মূলধারার শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশে মাদ্রাসা দুই ধরনের, আলিয়া আর কওমি। আলিয়ায় বিজ্ঞান, ইংরেজি আছে, দাখিল আলিমের মতো বোর্ড পরীক্ষাও আছে, ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগও আছে। কওমিতে মূলত কোরআন, হাদিস, ফিকহাও পড়ানো হয়। দুনিয়া কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে কাজ করে, এই জ্ঞান প্রায় নেই বললেই চলে। এর সরাসরি প্রভাব পড়ে কর্মজীবনে। কওমি থেকে পাশ করা একজন ছাত্র সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারে না, ব্যাংক বা কর্পোরেটে ঢুকতে পারে না, মানে এই শিক্ষার সঙ্গে জব মার্কেটের কোনো স্ট্রাকচারাল কানেকশন নেই। আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, কওমি মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা খুবই কম। কারণ এই ব্যবস্থায় মেয়েদের জন্য কেরিয়ার বা অর্থনৈতিক স্বনির্ভরতার কোনো স্পষ্ট রোডম্যাপই নেই। ফলে ছেলে হোক বা মেয়ে, কওমি শিক্ষা কাউকেই আধুনিক দুনিয়ার জন্য প্রস্তুত করে না। তাহলে এই লক্ষ লক্ষ ছাত্র কোথায় যাবে? বাস্তবে তারা যাচ্ছে দোকান, স্ট্রিট বিজনেস, উবার পাঠাও, আর সবচেয়ে বেশি যেখানে তা হলো সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেট লাগে না, কিন্তু পরিচয় লাগে। আর সেই পরিচয়টা কি? ধর্মীয় পরিচয়। অ্যালগরিদম আবেগে কাজ করে, আর ধর্ম সবচেয়ে শক্তিশালী একটি আবেগ। ফলে দাড়ি টুপি হয়ে ওঠে ভিউ আর ট্রাস্ট তৈরির হাতিয়ার। এখন আসি বিতর্কিত সিদ্ধান্তে। কওমি মাদ্রাসা সনদকে একসময় মাস্টার সমতুল্য স্বীকৃতি দেওয়া হয়েছিল। অনেকে বলেন এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, রাজনৈতিক ছিল, কিন্তু শুধু ভোটের হিসাব না। ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখো, লক্ষ লক্ষ কওমি পড়ুয়ারা রাষ্ট্রের মূল কর্মকাঠামোর বাইরে পড়ে থাকছিল। তখন শেখ হাসিনা চেয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র যেমন চাকরির পরীক্ষায় অন্তত বসতে পারে, ঠিক তেমনি সুযোগ পায় কওমি ছাত্ররাও। এটা একটা ইনক্লুশনের চেষ্টা। কিন্তু বাস্তবে হলোটা কি? স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু বাধ্যতামূলক কোনো শিক্ষা সংস্কার হলো না। ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বাধ্যতামূলক হয়নি। ফলে সার্টিফিকেট পেলো, কিন্তু দক্ষতা পেল না। আর এখান থেকেই কওমিদের উগ্রতা সামনে আসে। ঠিক তাই, এই ব্যবস্থার ভেতর থেকেই তৈরি হয় একটা উগ্র কওমি বলয়, যার আধুনিক রাষ্ট্র, সংবিধান, নারীর অধিকারকে প্রশ্ন করে। এই উগ্রতার সবচেয়ে পরিচিত মুখ ছিলেন মামুনুল হক। আর ইতিহাসের পরিহাস হলো, যিনি কওমি শিক্ষাকে মূল ধারায় আনার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তাকেই এই উগ্র কওমি বলয় টার্গেট করেছে। হ্যাঁ, ইসলাম বিপন্ন, নাস্তিক সরকার, এই ন্যারেটিভগুলো সবচেয়ে বেশি এসেছে কওমি ঘেঁষা উগ্র গোষ্ঠী থেকে। রিফর্ম ছাড়া ইনক্লুশন শেষ পর্যন্ত ব্ল্যাকমেলের শক্তি তৈরি করেছে। এবার ভারতীয় প্রেক্ষাপটে আসি। ভারতেও তো কওমি বা দেওবন্দি মাদ্রাসা আছে। এখানে কেন এই সংকট তৈরি হয়নি? কারণ ভারত 3টে জায়গায় ঠিক কাজ করেছে। 1, ভারত কখনো কওমি বা দেওবন্দি শিক্ষাকে রাষ্ট্রীয় মূলধারার সমতুল্য মনে করেনি। দারুল উলুম দেওবন্দ সম্মানিত, কিন্তু সরকারি যোগ্যতার বিকল্প নয়। আর 2, ভারতের মুসলমান সমাজ কখনো শুধু মাদ্রাসা নির্ভর হয়নি। 3, ভারত মাদ্রাসা থেকে ওপেন স্কুলিং, স্টেট বোর্ড, কলেজে যাওয়ার ফেরার রাস্তাটা খোলা রেখেছে। তাহলে শেষ কথা, ধর্ম কোনো সমস্যা নয়, সমস্যা হলো রিফর্ম ছাড়া ধর্মীয় শিক্ষাকে মূল ধারায় আনা। ভারত সমস্যাকে ইনস্টিটিউশন দিয়ে সামলেছে, বাংলাদেশ সামলাতে গেছে রাজনৈতিক সমঝোতা দিয়ে। সো
সোশ্যাল মিডিয়ায় এই বদলে যাওয়া রূপ আসলে আমাদের সমাজেরই এক প্রতিচ্ছবি। ধর্ম এবং প্রযুক্তির এই মেলবন্ধন একদিকে যেমন মানুষের কাছে পৌঁছানোর পথ সহজ করেছে, ঠিক তেমনি তৈরি করেছে এক নতুন মেরুকরণ। তবে এই সব কিছুর মাঝে আমাদের সচেতন থাকাটা জরুরি। কোনটা কেবলই বিশ্বাস আর কোনটা প্যাটার্ন, তার ভালো মন্দ বিচারের ভার আমরা তুলে দিচ্ছি আপনাদেরই হাতে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং ততক্ষণ সুস্থ চিন্তা ও বিবেচনা বোধের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।